এমপি আনার হত্যায় সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার, তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশ। রাইসির দাফন আজ, পরবর্তী প্রেসিডেন্টের আলোচনায় সর্বোচ্চ নেতা খামেনির ছেলে। এবং দ্বিতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ যুক্তরাষ্ট্র, সিরিজে ফিরতে মুখিয়ে টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। সংবাদে আরও থাকছে। ৭৩-এর আজকের দিনে জুলিও কুরি পদক পান বঙ্গবন্ধু, আদর্শ দেশের মর্যাদা পায় বাংলাদেশ। আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এখন দক্ষিণ খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। স্থানীয় সময় সকাল 7:30টার দিকে পূর্ব ইরানের শহর বিরজান্টে আনা হয় ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরদেহ। অসংখ্য মানুষ জড়ো হয় প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে। এরপর দক্ষিণ খোরাসানে শুরু হয় আরেক দফায় বিদায় পর্ব অনুষ্ঠান। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শোক আর শ্রদ্ধায় চলছে তাকে বিদায় দেওয়ার পর্ব। সবশেষে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে এই নেতাকে। এদিকে রাইসির মৃত্যুতে সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল। দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারা দেখা করবে গোয়েন্দা পুলিশের সঙ্গে। এদিকে আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তারা। তুলি মল্লিকার রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও ভারত। গঠন করা হয়েছে স্পেশাল তদন্ত টাস্ক ফোর্স। এরই ধারাবাহিকতায় দুপুরে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের তদন্ত দল। 2 সদস্যের দলটি আনার হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহভাজন 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও আনার হত্যা তদন্তে তৎপর পুলিশ। নতুন করে আরেক সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে তারা। और उसके बाद 22 तारीख को आज हम लोग को एक इनपुट मिला कि उनका शायद मर्डर कर दिया गया है। নিউটাউনে ঘটনাস্থলে ওই ফ্ল্যাট থেকে রক্তের নমুনা সহ ফরেনসিক তদন্তের সব তথ্য উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। একই সঙ্গে ওই ভবন সহ আশেপাশের ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলের কাছ থেকে জব্দ করা হয় গাড়ি, সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার জানা যায় কলকাতার নিউটাউনে সঞ্জীবা গার্ডেন্স আবাসিক ভবনের ভেতরে খুন হন আনোয়ারুল আজিম, তবে সেখানে তার মরদেহ মেলেনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দৃষ্টি ফেরাচ্ছি বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 ম্যাচের দিকে। ঘুরে দাঁড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজটিতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পারেনি শান্তর দল। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি চপ বজার। বোলিংয়েও ছিল না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট। সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুল ত্রুটি সূত্রে বড় জয় কাম্য সাকিব রিয়ারদের। এদিকে প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা। বঙ্গবন্ধু সবসময় ছিলেন শান্তি ও শোষিতের পক্ষে। জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বিশ্ব দরবারে আদর্শ দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। স্বাধীনতা আর শান্তি প্রতিষ্ঠায় 1973 সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। আরও জানাচ্ছেন ফারজানা শোভা।
বঙ্গবন্ধু হয়েছিলেন সেই 1969-এ, আর মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা। নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত একটি জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ, দিয়েছিলেন স্বাধীনতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। ছাত্র জীবন থেকেই বিশ্বশান্তির পক্ষে পথ চলা শুরু। রাজনীতির মাঠে নেমে আরও সক্রিয় হন। ভাষা আন্দোলনে কারাভোগ করা বঙ্গবন্ধু 52 অক্টোবরে যোগ দেন চীনে অনুষ্ঠিত পিস কনফারেন্স অফ দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সে, যেখানে 37টি দেশের শান্তিকামী নেতাদের সাথে মতবিনিময়ে আরও তীব্র হয় তার সংকল্প। 56 এপ্রিলে স্টকহোমে বিশ্বশান্তি পরিষদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, বিশ্বশান্তি আমার জীবনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে স্থানীয়ই হোক না কেন, তাদের সঙ্গে আমি আছি। বঙ্গবন্ধুর স্পষ্ট উচ্চারণ, পৃথিবী দুভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে। দেশে বিদেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘন দেখেন, সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন মহানায়ক। বৈষম্য, দারিদ্র্য, বিচারহীনতা নিরসনে করেছেন আজীবন সংগ্রাম। একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 7 মার্চের ভাষণেও শান্তিপূর্ণ দ্রোহের ডাক দিয়েছিলেন জাতির পিতা। কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী ছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ। বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। আজীবন জনগণের সেবায় জীবন উৎসর্গ করার দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব, এই বিবেচনায় 1972 সালের 10 অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় এই সিদ্ধান্তে একমত হন 140টি দেশের প্রায় 200 সদস্য। পরের বছর 23 মে বাংলাদেশের এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদকপ্রাপ্তি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। দেশের ইমেজ নষ্টের অভিযোগ ইউনূসের, সাজাপ্রাপ্ত ব্যক্তির এমন কথা বলার এখতিয়ার নেই বলছেন রাষ্ট্রপক্ষ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনকে 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে জামিন বাড়ানোর আবেদন ট্রাইব্যুনালে হাজির হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন। পরে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, তিনি দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছেন, নিজের কাজ করতে পারছেন না, ফলে জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে, দেশের ইমেজ নষ্ট হচ্ছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি এমন কথা বলতে পারেন না, এখতিয়ার নেই বলে মন্তব্য করেন কলকারখানা পরিদর্শক অধিদপ্তরের আইনজীবী। 1 জানুয়ারি ওই 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা করে জরিমানা করলেও আপিলের শর্তে সেদিনই 1 মাসের জামিন দেন ঢাকার 3য় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে করা আপিলে সাজা বাতিল চেয়েছেন তারা। ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 3য় ধাপে আগামী 29 মে ভোট গ্রহণের কথা ছিল সেখানে। ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়ার তথ্য জানান ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন। বুধবার দুপুরে দুর্গম চরাঞ্চল পাহাড়তলীর মামদের কান্দিতে প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী ছিলেন।
এদিকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং মানুষের কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তিনি। রাশেদা সুলতানা বলেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। তাই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে। নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান ইসি রাশেদা। প্রথম ধাপ আমরা ভালো করেছি, তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব। আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি। আমরা তৃতীয় ধাপ আরও ভালো করতে চাই, চতুর্থ ধাপও তার চেয়ে বেশি ভালো করে আমরা জনগণের মনে এই আশাটুকু আনতে চাই যে না, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারে। এক গরু পালনেই ব্যয় প্রায় 10 লাখ টাকা, দৈনিক খরচ 1200। হাটে তোলা হলো গেল 2 বছর বিশাল ষাঁড়টি বিক্রি হয়নি। এতে দেনা বেড়েছে এক নিম্নবিত্ত গৃহস্থের। বলছি মাদারীপুরের রাজাবাবুর কথা। এবার প্রত্যাশিত দাম পাবেন বলে আশাবাদী রাজাবাবুর মালিক। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে আরো বিস্তারিত জানাচ্ছেন রাজীব জামান। নিজের গোয়াল ঘরে জন্ম নেয়া একটি ছোট্ট বাছুর, শখ করে গৃহস্থ নাম রাখলেন রাজাবাবু। বছর ঘুরতে না ঘুরতেই অন্য সব গরুর চেয়ে দ্রুত বাড়তে থাকে গরুটি। 5 বছর 3 মাস বয়সী রাজাবাবু আকার ওজনে জেলার সেরা। ষাঁড়টির মালিক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূঁইয়া। প্রতিদিন ষাঁড়টির পেছনে খরচ প্রায় 1200 টাকা। গত বছর ষাঁড়টির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। ঢাকার হাটে তোলা হলেও প্রত্যাশিত দাম মেলেনি, থেকে যায় অবিকৃত। এই গরু যে আমি যে খাওয়াইতাম, ওই যে অনেকে কত কিছু খাওয়ায়, ফিট খাওয়ায় হলে 5 বছর গরু টেকতো না তো। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকা টুকা চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় ছাড়িয়ে দেবো। রাজাবাবু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত পরিবারটি। ষাঁড়টি নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে, আমরা 6 ভাই বোন, তার সাথে এটা যোগ করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে, ব্যয়বহুল খরচ হইতেছে। দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে, 6-7 কেজি ভুসি যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয়, সেটার পারিশ্রমিক নাই বললাম। এত বিশাল আকৃতির গরু ইতিপূর্বে দেখেনি আশপাশের মানুষ, তাই প্রতিদিনই ষাঁড়টি দেখতে আসছেন অনেকে। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকে আসে। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। 5-10 বছর ধরে তো পালতে আছে, এত কষ্ট করে বহুত কষ্ট করতেছে গরুটা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটে রাজাবাবু বিক্রি হবে, দায় দেনা মুক্ত হবেন মওফেল ভূঁইয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব জামান, একুশে টেলিভিশন। যাত্রা শুরু 3 বছরে দেশের দ্রুততম স্টার্টআপ ইউনিকর্ন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে মোবাইল আর্থিক সেবা নগদ, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই সঙ্গে ডাক বিভাগের নীতিগত সমর্থন নিয়ে গত 4 বছরে তারা সরকারকে 14.5 কোটি টাকা আয়ের ভাগ দিয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে ছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ বেসিসের সদস্য ও কর্তা ব্যক্তিরা। নগদ ডিজিটাল ব্যাংক চালু হলে বেসিস সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধার কথা জানান নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুক। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এমপি আনার হত্যায় সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার, তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশ। রাইসির দাফন আজ, পরবর্তী প্রেসিডেন্টের আলোচনায় সর্বোচ্চ নেতা খামেনির ছেলে। দ্বিতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ যুক্তরাষ্ট্র, সিরিজে ফিরতে মুখিয়ে টাইগাররা।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।